2020 সাল করোনা মহামারীতে আক্রান্ত সমগ্র বিশ্ব। করোনার এই ভয়াবহ প্রকোপ থেকে মুক্তি পেল না বাংলাদেশও এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও। এরই সাথে আক্রান্ত হলো বাংলাদেশের 2020 সালের এইচএসসি ব্যাচের 13 লাখ শিক্ষার্থী। এই 13 লাখ শিক্ষার্থীর মধ্যে কেউ কেউ যেমন পেল ইন্টার পরীক্ষা না দিয়েই ইন্টার পাশের সার্টিফিকেট, কিন্তু কারোর মনে বয়ে আনলো এই ইন্টার পরীক্ষা না দিতে পারার ভয়াবহ যন্ত্রণা। তাই এই ব্যাচকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হলো। এই ব্যাচ যেহেতু পরীক্ষাই দিল না, ইন্টার পাস করে গেল পরীক্ষা না দিয়ে, তাই এদের অ্যাডমিশন পরীক্ষা কতটা কঠিন প্রশ্নে নেওয়া হবে এই আলোচনা চলতে থাকলো সমগ্র বাংলাদেশ জুড়ে। আর কতটা কঠিন প্রশ্নে এই ব্যাচের পরীক্ষা হয়েছিল সব বিশ্ববিদ্যালয়ে, সেটার আমরা একটা ধারণা পাবো বিগত 20-21 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কোশ্চেনটা দেখলেই। আমরা শুধু সাধারণ জ্ঞানের প্রশ্নটা বিশ্লেষণ করব, তাহলে বুঝবো যে কতটুকু কঠিন হয়েছিল। আমরা প্রথম কোশ্চেনে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ অবদান ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান ছিল হচ্ছে নওয়াব আলী চৌধুরীর। এখন নওয়াব আলী চৌধুরী, নওয়াব সলিমুল্লাহ, উনাদের দেয়া জায়গাতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত বা ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের জায়গায় দাঁড়িয়ে আছে। এখন যারা পরীক্ষার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ক্যাম্পাসে গিয়েছে, তারা আসলে বলতে পারবে যে নওয়াব আলী চৌধুরী নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিনেট ভবন আছে। আর এতেই বোঝা যায় যে নওয়াব আলী চৌধুরীরই একটা অবদান ছিল, বাকি কারোর নামেই কিন্তু মৌলানা আকরাম খাঁ, আব্দুল হাসিম বা ধীরেন্দ্রনাথ দত্ত কারোর নামেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বড় কোনো কি নাই, স্থাপনা নেই। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান ছিল কার? নওয়াব আলী চৌধুরী। আর কোশ্চেনটা কোত্থেকে এসেছে যদি বলি, কোশ্চেনটা এসেছে স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয় নামক যে টপিক, সেই টপিক থেকে কোশ্চেনটা এসেছে। এর পরের কোশ্চেনে আমরা চলে যাই যে পৃথিবী সূর্যের কততম নিকটতম গ্রহ, মানে ড্যাশ দিয়ে বলা আছে যে কততম নিকটতম গ্রহ। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে পৃথিবী সূর্যের বা সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ। ঠিক আছে, পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। আমরা যেহেতু ছোটবেলা থেকে পড়ে এসেছি, এটা বেসিক ভূগোলের মধ্যে রাখলে আমরা রাখতে পারি। ঠিক আছে, বেসিক জিওগ্রাফি। ঠিক আছে, বেসিক জিওগ্রাফির মধ্যে আমরা এই কোশ্চেনটা রাখতে পারি। আমরা ছোটবেলা থেকেই জানি যে পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। 3 নম্বর কোশ্চেনটাতে আমরা আসি। নিচের কোন পত্রিকাটি 1971 সালে বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়? দেখো, তৎকালীন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। হ্যাঁ, সো আওয়ামী লীগের বিভিন্ন বিষয় তখন সাধারণ জ্ঞান প্রশ্নে ফুটে উঠতো। বর্তমানে যে দল ক্ষমতায় আছে বা পরবর্তীতে যারা আসবে তাদেরটাও এইভাবেই ফুটে উঠবে। এটাই বাংলাদেশের একটা কালচার হয়ে দাঁড়াইছে। সো বোঝাই যাচ্ছে যে জয় বাংলা তখন হচ্ছে যে জাতীয়, পরবর্তীতে এটা জাতীয় স্লোগানও হয় 2022 সালের 2 মার্চ। সো জয় বাংলা ছিল কি? জয় বাংলা হচ্ছে মুক্তাঞ্চল থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা 1971 সালের। 4 নম্বর দেখি, রংপুরে যে ক্ষুদ্র নিগোষ্ঠীর বাস। দেখো, ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা তার ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা উপজাতি, এই টপিক থেকে যে কোশ্চেনগুলো আসে নর্মালি হচ্ছে এরা কে কোথায় বসবাস করে। ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশে আছে কয়টা? বাংলাদেশে আছে হচ্ছে 50টা। এই 50টা ক্ষুদ্র নিগোষ্ঠীর কে আসলে কোথায় বসবাস করে এটা জানতে চাই, অথবা কখনো জানতে চাই যে এদের ধর্মীয় উৎসব কি, এদের জনসংখ্যায় কারা বেশি, চাকমা বেশি, তারপরে মারমা, তারপরে সাঁওতাল, গারো, এইরকম করে চলে আসে। এই যে জিনিসগুলোই জানতে চাই, ম্যাক্সিমাম জানতে চাই যে এরা আসলে কোথায় বসবাস করে বা এদের ধর্ম কি, এদের ধর্মীয় উৎসব কি, এগুলাই। সো এখানে রংপুরে কারা বসবাস করে? রংপুরে বসবাস করে হচ্ছে মুন্ডা। ঠিক আছে, মুন্ডা নামক যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তারা রংপুরে বসবাস করে। তারপরে আমরা 5 নম্বরে দেখি, কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন কোর্টকে? কোর্ট অফ রেকর্ড বলা হয় হচ্ছে যে সুপ্রিম কোর্টকে। কারণ এই কোশ্চেনটা যদিও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা বিসিএস এ আসছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর আগে 2008 সালে আসছে। সো এইটা সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট। হ্যাঁ, এইখানে হচ্ছে কি কোর্ট অফ রেকর্ড বলা হয় এই সুপ্রিম কোর্টকে। আর এই কোশ্চেনটা আসছে সংবিধান থেকে। যদি সংবিধান ভালো করে আমরা পড়ি, সংবিধানের যে সরকারের 3টা ভাগ সেখানেই আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই কোশ্চেনটা কোত্থেকে আসছে? সংবিধান থেকে এই কোশ্চেনটা আসছে। এরপরে আমরা 6 নাম্বার কোশ্চেনে আসি। 6 নম্বরে, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে কি হয়? স্থানীয় মুদ্রা, তোমরা বুঝতে পারতেছো যে কোশ্চেনটা আসছে অর্থনীতি থেকে। অর্থনীতি থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন আসে। সো অর্থনীতি, ইন্টারের অর্থনীতি, এটাকে স্কিপ করা যাবে না। ঠিক আছে, অর্থনীতি।
অর্থনীতি থেকে কোশ্চেনটা আসছে, এটা হচ্ছে রপ্তানি বাড়ে যখন স্থানীয় মুদ্রা মানে দেশের অভ্যন্তরীণ যে মুদ্রাটা ব্যবহার হয় সেই মুদ্রার যখন মান কমে যায়, অবমূল্যায়ন হয়, ঠিক আছে, মুদ্রাস্ফীতি হয়, তখন কি হয়, রপ্তানি বাড়তে থাকে, ঠিক আছে, রপ্তানি বাড়তে থাকে। এরপরে আমরা দেখব 7 নাম্বার কোশ্চেনটা, সদ্য ঘোষিত আউকুস চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয়। এইটা হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন, ঠিক আছে, তোমরা যদি ট্রিক্স খাটাইতে পারো তাহলে এই সব কোশ্চেনের আনসার নিজেই বের করে আনতে পারবা। দেখো একটা জিনিস দেখো, এখানে মেন ব্যাপারটা হচ্ছে ইংরেজির, কিন্তু লিখছে বাংলায় আউকুস, ঠিক আছে। এখন দেখো এতে কি হয়, এতে হচ্ছে অস্ট্রেলিয়া হয়, তাই না, এতে অস্ট্রেলিয়া হইল। তারপরে এ ইউ, ঠিক আছে, অস্ট্রেলিয়া কিভাবে লিখে, AUSTRALI, হ্যাঁ অস্ট্রেলিয়া এভাবে লেখে, এ ইউ চলে গেল। কেতে হচ্ছে যে কুশ, আউকুশ যেহেতু বলছে ইউকে, ঠিক আছে, এইখানে আউকুশ যদি এভাবে লিখতে যাই আমি, AUKUS, ঠিক আছে। সো ইউকেতে হয় কি, যুক্তরাজ্য, এই যে যুক্তরাজ্য এটা হয় ইউকে। আর ইউএস, তোমরা জানো ইউএস এর মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ট ফর্ম হচ্ছে ইউএসএ, আর এটাকে আরো শর্ট করে অনেকে বলে হচ্ছে ইউএস, ঠিক আছে। সো এইখানে অস্ট্রেলিয়াকে দেখতে পাচ্ছি, ইউকে কে দেখতে পাচ্ছি, ইউএসএ কে দেখতে পাচ্ছি। সো এইখানে কোন দেশটা আনসার হবে না, সেটা হচ্ছে জাপান, ঠিক আছে। সো এইরকম ভাবে যদি তোমরা কি করতে পারো, এইরকম ভাবে যদি তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করে বের করে আনসারগুলো দিতে পারো, তাহলেই দেখবা যে তোমাদের পয়েন্টগুলা বা নাম্বারগুলো চলে আসতেছে, চান্স পাওয়ারটা সুবিধা হচ্ছে। সো পরীক্ষার হলে মাথা খাটাতে হবে। এরপরের কোশ্চেনে যাই আমরা। দেখো 2020 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটা? তোমরা জানো অস্কার চলচ্চিত্রের একটা পুরস্কার, এবং 2020 সালে এই পরীক্ষাটা কিন্তু হয়েছে 2021 সালের অক্টোবর মাসের 2 তারিখ। অক্টোবর মাসের 2 তারিখ। আর এটা হচ্ছে 2020 সালের অস্কার পুরস্কারের জিনিসটা জানতে চাইছি, যে অস্কারের পুরস্কারের কোনটা হচ্ছে সেরা চলচ্চিত্র ছিল, সেটা হচ্ছে প্যারাসাইট, ঠিক আছে। প্যারাসাইট নামক যে চলচ্চিত্রটা, সেটা 2020 সালে অস্কার পুরস্কার পাইছে। আর 21 সালে পাইছে হচ্ছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। ওকে ওকে এরপরে আসি 9 নাম্বার, দি ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতাকে। এইটা হচ্ছে অর্থনীতির সবচেয়ে বেসিক কোশ্চেনগুলোর একটা, ঠিক আছে। দি ওয়েলথ অফ নেশন, অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক বলা হয়। হ্যাঁ, এই অ্যাডাম স্মিথকে বলা হয় কি অর্থনীতির জনক। সেই অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের বিখ্যাত একটা লেখা, দি ওয়েলথ অফ নেশন। ওকে, সো এটা আর বলাই লাগবে না যে এটা অর্থনীতির কোশ্চেন, বুঝতেই পারতেছো। তো এইখানে দেখো যে অর্থনীতি, ভূগোল এগুলার থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসতো, এখনো কিন্তু আসে। সো অর্থনীতিটাকে কি করা যাবে না, স্কিপ করা যাবে না, মানে গ্রুপ সাবজেক্ট, মানবিকের গ্রুপ সাবজেক্টগুলোকেই স্কিপ করা যাবে না। ওকে, এরপরে আসি, নিচের কোনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? তোমরা জানো যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। আচ্ছা, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় আসলে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুইটা পক্ষ ছিল, একটা হচ্ছে অক্ষ শক্তি, একটা হচ্ছে মিত্র শক্তি। অক্ষ শক্তি কারা? অক্ষ শক্তি হচ্ছে সেই পক্ষ যেই পক্ষ যুদ্ধটা শুরু করে। যুদ্ধ শুরু করেছিল কে? হ্যাঁ, যুদ্ধ শুরু করেছিল হচ্ছে জার্মানি, জাপান এবং হচ্ছে ইটালি, ঠিক আছে। আর এদেরকে যাদের বিপক্ষে যুদ্ধ শুরু করেছিল তাদেরকে বাঁচাতে এসেছিল কারা? তাদের নাম হচ্ছে মিত্র শক্তি। যারা বাঁচাতে এসেছিল, কারা এসেছিল? তারা হচ্ছে ইউএসএ, ফ্রান্স, ঠিক আছে। যদিও ঘটনা প্রবাহ আছে, আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আলাদা করে ক্লাস দিব তোমাদেরকে। সো তখন আমরা এই ব্যাপার নিয়ে বিস্তারিত জানবো। সো যারা কি করে, মিত্র শক্তি অর্থাৎ যারা যুদ্ধে জয়লাভ করে যায়, ঠিক আছে, তারাই কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা করে। এখন জাতিসংঘ প্রতিষ্ঠা করার পরে স্বাভাবিকভাবেই জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য কারা হবে? তারাই তো হবে যারা জাতিসংঘ প্রতিষ্ঠা করেছে, তাই না? এরকম জাতিসংঘের স্থায়ী সদস্য আছে কয়টা? 5টা। জাতিসংঘের স্থায়ী সদস্য হচ্ছে 5টা, আর অস্থায়ী সদস্য আছে 10টা, যারা ঘুরে ঘুরে স্থায়ী সদস্যতে থাকে। এখন দেখো যে এইখানে আমি ফ্রান্সের নাম লিখছি, তারপরে হচ্ছে রাশিয়ার নাম লিখি নাই, বাট রাশিয়া হচ্ছে কি, রাশিয়া হচ্ছে এই পক্ষেরই ছিল, মিত্র শক্তির পক্ষেরই ছিল। চীনও কিন্তু মিত্র শক্তির পক্ষেরই ছিল না কে? অক্ষ শক্তির পক্ষের যে সে, অক্ষ শক্তির পক্ষের কে এখানে? জার্মানি। আর তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধটা লাগাইছেই আসলে 3 জন। এর মধ্যে সবচেয়ে বড় কালপিট যদি বলা হয় সেটা হচ্ছে হিটলার,
অনেকে যদিও হিটলারের আইডিওলজিকে এখন পর্যন্ত এখনো একটা আদর্শ হিসাবে ধরে, বাট জার্মানি হচ্ছে এখানে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগাইছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারছে। সো এই যে ইউনাইটেড নেশনের ব্যাপারগুলো, এগুলো জার্মানির বিপক্ষেই থাকবে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যও কেনা, জার্মানি না। সো বোঝা গেছে এই জিনিসগুলো হচ্ছে বেসিক থেকে যদি কেউ ভালো করে দেখে, যদি প্রশ্নের উত্তর 100% নাও জানে, কনফিউশনও থাকে, তাহলে প্রশ্নের উত্তরটা বের করে আনা সম্ভব। এইভাবেই পড়তে হবে আমাদেরকে এবং পরীক্ষার হলে মাথা খাটাই কি করতে হবে, আনসারগুলো করতে হবে। ওকে, পরবর্তী কোশ্চেনে আমরা যাই। দেখো, বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা দাবি, যে দফায় পৃথক মুদ্রা ব্যবস্থার কথা রয়েছে। এখন দেখো 1966 সালের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবিকে আসলে কোনোভাবেই কি করা যায় না, কোনোভাবেই বাদ দিয়ে দেওয়া যায় না এখন পর্যন্ত। এখন ধরো আওয়ামী লীগ সরকার আছে, এই মুক্তিযুদ্ধর বিষয়গুলো বা 6 দফা, গণ অভ্যুত্থান, এইগুলোর বিষয়গুলো ওইভাবে না আসলেও কিন্তু 6 দফা দাবি এগুলো একদম পড়তেই হবে, গণ অভ্যুত্থান এগুলো পড়তেই হবে। তো 6 দফা দাবির প্রত্যেকটা দফা একদম ক্লিয়ারলি মুখস্থ থাকতে হবে, কারণ এগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কি করা সম্ভব না, তাহলে আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানে এতগুলো পরীক্ষা দেওয়া সম্ভব না। শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয় না, দেশে তো অনেক বিশ্ববিদ্যালয় আছে, সবগুলোতেই তো পরীক্ষা দিতে হবে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সও হয়, তাও তো এর আগে আরো 2-3টা ফর্ম তুলে রাখবো, ওগুলাই তো পরীক্ষা দিতে হবে। সো ব্যাপারগুলো হচ্ছে এইটার 6 দফার সবগুলো দাবি পড়তে হবে, এটা 6 দফার থেকে আসা কোশ্চেন। সো 6 দফাতে অর্থনৈতিক পৃথক মুদ্রার ব্যবস্থার কথা বলছে, ঠিক আছে, পৃথক মুদ্রার ব্যবস্থার কথা ছিল 3 নম্বরে। আর আবার যদি বলে যে 6 দফাতে কয়টা অর্থনৈতিক ব্যবস্থা ছিল, তাহলেও হবে 3টা, ঠিক আছে। মুদ্রার ব্যবস্থার, পৃথক মুদ্রার ব্যবস্থার কথাও বলছে 3 নম্বরে, এবং 3টা মুদ্রার ব্যবস্থার কথাও বলা হয়েছে, মানে 3টা অর্থনৈতিক দফাও করা হয়েছে 6 দফাতে। এরপরে 12 নম্বর কোশ্চেন আমরা আসি। রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন কেলোসিয়াম। আচ্ছা, রোমান সভ্যতা তোমরা তো চিনো, ইটালির যে রোম শহর আছে, সেই রোম শহরের যে সভ্যতা সেটাকে বলা হচ্ছে রোমান সভ্যতা। রোমান সভ্যতার কেলোসিয়াম কি? কেলোসিয়াম হচ্ছে নাট্যশালা, ঠিক আছে। কেলোসিয়াম হচ্ছে নাট্যশালা, যেখানে এই অভিনয় বা নাটকগুলো হইতো, সেটাই হচ্ছে নাট্যশালা। এরপরের কোশ্চেনে আমরা আসি। নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ, দেখো বাংলার 16টা জনপদ আছে, হ্যাঁ, তোমরা মানচিত্র দেখে দেখে এই জনপদগুলো পড়বা। বাংলার বলছি কিন্তু, বাংলাদেশের বলি নাই। বাংলাদেশের মধ্যে কিন্তু সবগুলো জনপদ বর্তমানে নাই, কিছু কিছু ভারত, নেপাল এই অংশেও চলে গেছে, ঠিক আছে। সো বাংলার প্রাচীন জনপদ মানে যেটার প্রাচীন, প্রাচীন মানে সবচেয়ে আগের, সেটা হচ্ছে হরিকেল, ঠিক আছে। হরিকেলের অবস্থান কোথায় ছিল বলতো? এই সিলেট, পার্বত্য চট্টগ্রাম এই অংশে ছিল হরিকেলের অবস্থান, ঠিক আছে। হরিকেল হচ্ছে প্রাচীন জনপদ, সবচেয়ে প্রাচীন। তারপরে আসো, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার কে ছিলেন? হাই কমিশনার ছিলেন হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। নাম আছে? হ্যাঁ আছে, বিচারপতি আবু সাইদ চৌধুরী। উনি ছিলেন কি লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার, ঠিক আছে। এই আবু সাইদ চৌধুরী মুক্তিযুদ্ধে একজন আলোচিত ব্যক্তিত্ব। তার বিদেশের কর্মকাণ্ডগুলো পড়বা, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সে ভিসি ছিল, মানে ভাইস চ্যান্সেলর ছিল, তখনের কর্মকাণ্ডগুলো পড়বা। উনার সাথে মুক্তিযুদ্ধ বেশ সম্পর্কিত একটা বিষয়। ওকে, সো মুক্তিযুদ্ধ থেকে প্রশ্নটা আসছে এবং বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে আবু সাইদ চৌধুরীও পড়তে হবে, বিচারপতি আবু সাইদ চৌধুরী। ওকে, এরপরে আসি 15 নম্বর কোশ্চেন। বাংলাদেশের সংবিধানে যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে, দেখো সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে, তার মানে সংবিধানটা খুব ভালো করে পড়তে হবে। সংবিধান থেকে বি ইউনিটে প্রত্যেক বছর একটা দুইটা করে কোশ্চেন আসে, ঠিক আছে। একটা করে খুব কম আসে, 2টা করে কোশ্চেন আসতে আমরা দেখি ম্যাক্সিমাম। সো সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে? এটা হচ্ছে 3য় ভাগে, ঠিক আছে। আমাদের সংবিধানটা খুব ভালো করে পড়তে হবে এবং সংবিধানের কোন ভাগে কোন অধিকার বর্ণিত আছে, অথবা সংবিধানের ভাগ কয়টা, ধারা কয়টা, অধ্যায় কয়টা, এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, কারণ সংবিধান থেকে বি ইউনিটে প্রশ্ন আসে। সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকারের কথা বর্ণিত আছে। তারপরে 16 নম্বর কোশ্চেনে আমরা আসি। সেপ্টেম্বর 2021 পর্যন্ত আন্তর্জাতিক টি-20 প্রতিযোগিতার যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে, লেখাটা এখানে হবে, কেটে নিচে চলে আসছে। এখন দেখো ব্যাপারটা হচ্ছে, পরীক্ষাটা হয় কবে বললাম? অক্টোবরের 2 তারিখ, সেপ্টেম্বর অক্টোবর, তার মানে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু সাম্প্রতিক কোশ্চেন আসে। লাস্ট মোমেন্ট পর্যন্ত যে জিনিসগুলো ঘটে, অক্টোবরের জাস্ট 2 তারিখ মানে অক্টোবরের শুরুর দিনই পরীক্ষা হয় অলমোস্ট। সো
এখন লাস্ট মোমেন্ট পর্যন্ত বাংলাদেশ কি করে ওইটা বা বিশ্ব কোথায় যাচ্ছে সাম্প্রতিক জিনিসগুলো জানতে হয়। তোমরা যারা ক্রিকেট খেলা দেখো তারা যদি মাথায় রাখো যে 2021 সালে বাংলাদেশ আসলে কি করছিল। বাংলাদেশ 2021 সালে আমাদের মিরপুরের যে ধান ক্ষেতের পিচটা আছে, ঠিক আছে, এই পিচে মানে একদম স্পিনিং সহায়ক উইকেট, ওই পিচে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুইটা দলরে ডেকে এনে একদম যাচ্ছে তাই অবস্থা করছে। অস্ট্রেলিয়ারে কখনো 62 রানে অল আউট করে দিছে, কখনো কি মানে একদম বাজেভাবে হারাইছে, ঠিক আছে। এই দুইটা সিরিজে বাংলাদেশ জয়লাভ করে। দুইটা সিরিজে জয়লাভ করার পরে বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজে জয়লাভ করার সংখ্যা দাঁড়ায় হচ্ছে 7-এ। আর এটাই জানতে চাইছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021 সালের কোশ্চেনে। সো বুঝতে পারতেছো যে কোশ্চেন আসলে কিন্তু কঠিনই হয়েছে, এবং শুধু কঠিন হয় নাই, খুব সূক্ষ্মভাবে কোশ্চেনটা করা হয়েছে, ঠিক আছে। কয়টা সিরিজে জয়লাভ করে, কারণ এর আগে কিন্তু বাংলাদেশ ওইভাবে সিরিজে জয়লাভ করেনি। হ্যাঁ, লাস্ট দুইটা সিরিজে জয়লাভ করছে, কিন্তু বাংলাদেশ কিন্তু টি-20 খেলতেছে সেই 2006 থেকে 2020। হ্যাঁ, এই যে 14 বছরের যাত্রায় মাত্র 7টা সিরিজ জয়লাভ করছে, এর মধ্যে লাস্টের এক মাসেই আবার 2টা। বুঝতে পারতেছো যে কোশ্চেনগুলো আসলে কত একটু ঘুরাই পেঁচাই, অনেক চিন্তা করে আনে, তাই কোশ্চেনগুলোর আনসারও করতে হবে একটু ঘুরাই পেঁচাই। ওকে, সো আমরা 16 নম্বর কোশ্চেনের পরে আমরা 17 নম্বর কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা লাস্টের কোশ্চেনটা আসছিল বাংলাদেশ ক্রিকেট থেকে। এই কোশ্চেনটা আমরা একটু দেখি। জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসাবে কাজ করেন কে? সরকারি দলের মুখপাত্র হিসাবে কাজ করে হচ্ছে চিফ হুইপ, ঠিক আছে। জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসাবে কাজ করে কে? চিফ হুইপ। ওকে, এরপরে আসো, এটাও সংবিধানের কোশ্চেন। তারপরে আমরা 2021-22 সালের উন্নয়ন বাজেটে, ঠিক আছে, দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয় যে খাতে। দেখো, বাংলাদেশের যে বাজেট, এই বাজেট ঘোষণা করা হয় কবে? প্রত্যেক বছর অর্থনৈতিক বছর যখন শুরু হয়। অর্থনৈতিক বছর আসলে শুরু হয় হচ্ছে জুলাই মাসে, শেষ হয় হচ্ছে জুন মাসে। সো প্রত্যেক অর্থনৈতিক বছরের আগে, শুরু হওয়ার জাস্ট আগে আগে কি করা হয়? বাজেটটা ঘোষণা করা হয়। এখন বাংলাদেশের প্রত্যেক বছর জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট কিন্তু ঘোষণা করা হয়। হ্যাঁ, সো বাজেটে প্রথম বরাদ্দ, দ্বিতীয় বরাদ্দ, তৃতীয় বরাদ্দ, এরকম প্রথম 5টা বা প্রথম 10টা বরাদ্দ। তারপরে হচ্ছে বাজেটে আসলে কি কি নিয়ে কাজ করলো, কোন জিনিসের দাম বাড়ালো, কোনটার দাম কমালো। নর্মালি বাংলাদেশের বাজেটে দাম কমে এরকম পণ্য খুব কম, ম্যাক্সিমাম জিনিসের দাম বাড়ে। এবং এর মধ্যে শিক্ষা প্রযুক্তি খাতে কত বরাদ্দ দিল বা প্রথম বরাদ্দ কোন খাতে দিল, এই জিনিসগুলো আমাদের হিসাব রাখতে হবে, ঠিক আছে। এবং কততম বাজেট, এই জিনিসগুলো হিসাব করতে হবে। সো শিক্ষা প্রযুক্তি খাতে সে বছর ছিল হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট। তার মানে এবছর প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশে এই যে মানে 25-26 সালের, হ্যাঁ, বা 24-25 সালের যে বাজেট, সেই বাজেটে প্রথম বরাদ্দকৃত খাত কোনটা বা তৃতীয় বরাদ্দকৃত খাত কোনটা। সো এইভাবে বাজেটের জিনিসগুলো জেনে রাখতে হবে। আচ্ছা, এটা আসছে বাজেট থেকে, এটা সাম্প্রতিক কোশ্চেন। সাম্প্রতিক বাজেটগুলো অবশ্যই পড়ে যেতে হয়। এবং আরেকটা জিনিস যেটা পড়তে পারো সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম বাজেটের আকৃতি কত। হ্যাঁ, 786, এটা সুন্দর। এরপরে আসো 19, যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন। রেমিটেন্সের অর্থ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2024 সালে যখন আন্দোলন চলতেছিল, ঠিক আছে, সেই আন্দোলনে কিন্তু রেমিটেন্স বন্ধ করে দেওয়া অন্যতম একটা বড় কারণ আন্দোলনকারীদের সফলতার পিছনে। সো এই রেমিটেন্স সবসময় হিসাব রাখতে হবে, এটা অর্থনৈতিক সংক্রান্ত একটা বিষয়, একটা জরিপের বিষয়, ঠিক আছে। সৌদি আরব থেকে তৎকালীন রেমিটেন্স সবচেয়ে বেশি আসতেছিল। এখন পর্যন্ত এই বছর কোনটা আছে না আছে, এটা পরীক্ষার লাস্ট মোমেন্টে আমি তোমাদেরকে জানাই দিব যে এই বছর এখন পর্যন্ত কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশ আয় করতেছে। ওকে, এটা জানাই দিলে তোমরা পরীক্ষার হলে নিশ্চিন্তে যাইতে পারবা, প্রশ্ন আসুক আর না আসুক। সো এখন দেখো, এখানে যদিও সৌদি আরব আছে, এর কিছুদিন পরেই কিন্তু সৌদি আরবকে টেক্কা দিয়ে যুক্তরাষ্ট্র 1 নম্বরে চলে যায়। মানে যুক্তরাষ্ট্র বলতে কি, আমাদের প্রবাসী ভাইয়েরা যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানো শুরু করে বা পাঠায়, ঠিক আছে। এটা উঠানামা করে, এটা আপ ডাউন করে। এরপরে আমরা দেখি যে 20 নম্বর কোশ্চেন, ক্ষুদ্র নিগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে 2021 সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছে কে? এটা হচ্ছে মাথুরা বিকাশ ত্রিপুরা, ঠিক আছে। তার একটা গ্রন্থের জন্য সে এটা পাইছে। এটাও সাম্প্রতিক একটা কোশ্চেন। মাথুরা বিকাশ ত্রিপুরা তৎকালীন সময় 2021 সালে বাংলাদেশে বেশ আলোচিত নাম ছিল। এরপরে আইসিটির একটা কোশ্চেন দেখি, স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিশন করার প্রক্রিয়াকে কি বলা হয়? ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। ওকে, এটাকে বলা হয় কি? অ্যাসিঙ্ক্রোনাস। ডেটা
সংরক্ষণ করা যে প্রক্রিয়া সেটাকে বলা হয়। এটা আইসিটির একটা কোশ্চেন। আইসিটি থেকে প্রত্যেক বছর একটা দুইটা করে কোশ্চেন থাকে, মাঝে মধ্যে তিনটাও থাকে। এই দেখো তারপরের কোশ্চেনটাও আইসিটির। সি প্রোগ্রামিং এর ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেশন হলো কোনটা? রিলেশনাল অপারেশন হলো এটা, ঠিক আছে। এই গ্রেটার দেন এটা হচ্ছে কি রিলেশনাল অপারেশন। এটাও আইসিটির কোশ্চেন। এই দুইটা কোশ্চেনই 21-22 দুইটা কোশ্চেনই কিন্তু আইসিটির কোশ্চেন। আইসিটির কোশ্চেনগুলো তোমাদেরকে আমি খুব ভালো মতো নোট করে দিব। তোমরা যারা আসলে আইসিটি পড়ছো ইন্টারমিডিয়েটে, কারণ তোমাদের তো পাশ করে আসতেই হয়েছে। সো আইসিটি নিয়ে তোমাদের ঝামেলা হবে না। আইসিটি নিয়ে ঝামেলা হতো ওই ব্যাচগুলোতে 19 সালের পর থেকে 23 সাল পর্যন্ত মনে হয় কোনো ব্যাচ আইসিটি নিয়ে পরীক্ষা দেয় নাই। হ্যাঁ, সো এই মাঝখানের সময়টাতে একটা গোলমাল লেগে যায়। এরপরে আসো যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না কোনটা? হ্যাঁ, কোনটা ব্যবহৃত হয় না? এটা হচ্ছে ফক্স প্রো, ঠিক আছে। ফক্স প্রো ব্যবহৃত হয় না, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা ব্যবহার হয় না হচ্ছে ফক্স প্রোতে। এটা একটা ইমেল সিস্টেম। তারপরে 24 নম্বরে আসো, 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যে শহরে? দেখো কমনওয়েলথ জিনিসটা কি? কমনওয়েলথ হচ্ছে যারা প্রাচীনকালে বা বিগত 2 শতক ইংল্যান্ডের উপনিবেশ ছিল তাদেরকে নিয়ে একটা তোমার হচ্ছে যে একটা সংস্থা করা হয়েছে। সেই সংস্থার নাম হচ্ছে কমনওয়েলথ। কমনওয়েলথের সদস্য তারাই যারা ইংল্যান্ডের উপনিবেশ ছিল। সো এখানে স্বাভাবিকভাবেই দেখো সিঙ্গাপুর আছে, কুয়ালালামপুর আছে। কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়াতে, আর সিঙ্গাপুর তো আছেই। আর হচ্ছে মেলবোর্ন হচ্ছে অস্ট্রেলিয়ার একটা শহর, এটাও হবে না। আর এইখানে বার্মিংহাম হচ্ছে যে ইংল্যান্ডের শহর। সো বোঝাই যাচ্ছে যেহেতু এই উপনিবেশ ছিল হচ্ছে ইংল্যান্ডের, তোমার হচ্ছে সংস্থাটা ইংল্যান্ডের, শহর ইংল্যান্ডের, উত্তর কোনটা হবে? বোঝাই যাচ্ছে উত্তর ইংল্যান্ডই হবে, ইংল্যান্ডের যে কোনো একটা শহরই হবে, ঠিক আছে। 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বার্মিংহামে। এরপরে 25 নাম্বার আসি। এই কোশ্চেনটা 2020 সালের সাধারণ জ্ঞান প্রশ্নের সবচেয়ে আনএক্সপেক্টেড কোশ্চেন। এই কোশ্চেন যে আসবে তখন কেউ ধারণাই করেনি এইরকম কোশ্চেন। দেখো কোভিড-19 স্বাভাবিক, 2020, 21, 2022 মানুষের জীবনটারে একদম তছনছ করে ফেলছে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেই সমস্যাটা লাগছে কোশ্চেনে সেটা হচ্ছে এই আবদালা নামক একটা টিকা ছিল, ঠিক আছে। আবদালা নামক একটা টিকা ছিল। আমরা তো ফাইজারের কথা শুনছি, অ্যাস্ট্রাজেনেকার কথা শুনছি, তারপরে আরো বেশ কয়েকটা টিকার কথা শুনছি। আবদালার কথা কি আমরা এই কোশ্চেন আসার আগে শুনছিলাম? আবদালার কথা আসলে আমরা এই কোশ্চেন আসার আগে এইভাবে শুনি নাই, ঠিক আছে। এই কি আবদালা নামক যে টিকাটা, ঠিক আছে, এইটা হচ্ছে কিউবা নামক একটা ছোট্ট একটা দেশ আছে, এটা হচ্ছে উত্তর আমেরিকার ওইখানে সমাজতান্ত্রিক একটা দেশ, ঠিক আছে, ওই যে চে গুয়েভারার দেশ। এই দেশটাই হচ্ছে যে এই কিউবা তোমার এই আবদালা নামক টিকাটা আবিষ্কার করছে। এবং এইটা হচ্ছে 2020 সালে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে আনএক্সপেক্টেড একটা কোশ্চেন। কারণ সবাই স্পেন, তারপরে জার্মানি, রাশিয়া এইগুলা চিন্তা করে যে বড় বড় দেশগুলো, সেই বড় বড় দেশগুলোই তো টিকা আবিষ্কার করে, বা ইউএসএ ফাইজার আবিষ্কার করে বিভিন্ন দেশে সাপ্লাই দিছে এবং এই করছে। কিন্তু কিউবা যে একটা টিকা আবিষ্কার করছে এবং এই টিকাটা যে নির্ভুল প্রমাণিত হয়েছে, এবং এই টিকাটা ওই সময়টাতে, ঠিক আছে, ওই সময়টাতে 2021 সালে কিউবার থেকে আমদানি করছিল ফিলিপাইন, ঠিক আছে, ফিলিপাইন আমদানি করার ফলেই এইটা বিশ্বের খবরের প্রথম সারিতে চলে আসে এবং এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসে। সো এরকম আনএক্সপেক্টেড কোশ্চেনের জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে। পরের কোশ্চেনে যাই আমরা। দেখো 26, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন প্রথম যে দেশ সফর করেন। দেখো আমি একটা জিনিস বলি, যেই বছর যুক্তরাষ্ট্রের নির্বাচন হয় ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে একটা কোশ্চেন আসবেই, এতে কোনো যদি বা কিন্তু নাই। দেখো যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, বেলজিয়াম, এইটা হচ্ছে তখন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ছিল কে? বরিস জনসন, ঠিক আছে, বরিস জনসন। এই বরিস জনসনের সাথে দেখা করতে জো বাইডেন
নির্বাচিত হওয়ার পরে বা প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথমবারের মতো বিদেশ সফর করেন, আর এই বিদেশ সফরটাই ছিল কি যুক্তরাজ্য সফর। ওকে, সো এই কোশ্চেনটাও সাম্প্রতিক কোশ্চেন। হ্যাঁ, ওই বছর অনেকগুলো সাম্প্রতিক কোশ্চেন আসছে। এরপরে আসি নহরে জুবাইদা। নহরে জুবাইদা যেখানে অবস্থিত, দেখো এই কোশ্চেন আসার পিছনে আর একটা কারণ আছে, সেটা হচ্ছে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর, মানে ভিসি, সে হচ্ছে, তার নাম ছিল হচ্ছে আখতারুজ্জামান। তার ডিপার্টমেন্ট ছিল হচ্ছে যে ইসলামের ইতিহাস। সো স্যার আখতারুজ্জামান স্যার যে কাজটা করতো, তার ডিপার্টমেন্ট থেকে একটা কোশ্চেন সাধারণ জ্ঞানে ঢুকাই দিত। সো এই কোশ্চেনটা হচ্ছে ইসলামের ইতিহাসের কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা ঢুকাই দিছিল সাধারণ জ্ঞানে 20-21 সালের কোশ্চেনে। সো বুঝতেই পারতেছো যে আনএক্সপেক্টেড কোশ্চেন দিয়ে ভরা, তারপরে হচ্ছে প্রচুর পরিমাণ সাম্প্রতিক দিয়ে ভরা। 20 সালের ব্যাচের উপর দিয়ে আসলে কি গেছে, যেহেতু অটোপাস একটা ট্যাগ লেগে গেছিল ওদের নামের সাথে, তাই এই 20 সালের ব্যাচের উপর দিয়ে আসলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সবগুলো বিশ্ববিদ্যালয় এরকম রোলার কোস্টার চালাইছে। তারপরে দেখো 28 নম্বর কোশ্চেন দেখি, ঈদগাঁও, মধ্যনগর এবং ডাসার, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে তৎকালীন নবনির্মিত উপজেলা। ঠিক আছে, নবনির্মিত, নবপ্রতিষ্ঠিত, সদ্য প্রতিষ্ঠিত উপজেলা। এর আগে এগুলো উপজেলা ছিল না, এগুলো হচ্ছে যে উপজেলার একটা একটা অংশ ছিল, অন্যান্য উপজেলার অংশ ছিল, কিন্তু বড় স্থান ছিল ঈদগাঁও, মধ্যনগর এবং ডাসার। এই ঈদগাঁও হচ্ছে যে তোমার হচ্ছে কোথায়, কক্সবাজারে। তারপরে এরকম বাকিগুলো এরকম দেশের 2-4 জায়গায়। সো এই যে এগুলো হচ্ছে কি নব প্রতিষ্ঠিত বা সদ্য প্রতিষ্ঠিত উপজেলা। এই উপজেলাও এগুলো তোমার হচ্ছে কি আসছে, প্রশ্ন আসছে। এইটা সাম্প্রতিক কোশ্চেনের একটা অংশ। আর 2টা কোশ্চেন আছে, 2টা কোশ্চেন দেখে আমরা 2020 সালের কোশ্চেনটা শেষ করি। ইলামতি কি? দেখো ইলামতি হচ্ছে এক ধরনের আম। আর তোমরা ইলামিত্রের নাম শুনছো না? ইলামিত্র, ইলামিত্র, এই ইলামিত্র হচ্ছে তেভাগা আন্দোলনের নেত্রী, রংপুর অঞ্চলের। ঠিক আছে, এই ইলামিত্রের বাড়ি যে রংপুরে, ওই অঞ্চলে যে এক ধরনের নতুন আম আবিষ্কৃত হয়েছিল তখন, সেই আমটাকেই ইলামিত্রের নামে, ইলামতি নামে নামকরণ করা হয়। এটাও একটা সাম্প্রতিক কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটাকেও অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নাই, এটা একটা সাম্প্রতিক কোশ্চেন। তারপরে লাস্ট কোশ্চেন দেখি, ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার যে বিষয়ে ঘোষিত হয়েছে। দেখো একটা পুরস্কার ঘোষিত হয়েছিল বঙ্গবন্ধুর নামে, সেটা হচ্ছে যে সৃষ্টিশীল অর্থনীতি। আর যেহেতু বললাম 2020 সালে ক্ষমতায় ছিল কে? ক্ষমতায় ছিল স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংস্থান প্রতিষ্ঠানগুলো। তাই এইখানে তাদের যে বিখ্যাত ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক, এক্সপেক্টেড আর কি। সো এইখান থেকে প্রশ্ন আসছিল, সৃষ্টিশীল অর্থনীতি ছিল হচ্ছে যে এই আন্তর্জাতিক পুরস্কারের নাম। এবং তোমরা দেখবা যত বছর আওয়ামী লীগ ছিল, বঙ্গবন্ধুর থেকে 1টা 2টা 3টা করে কোশ্চেন আসছে, বা শেখ হাসিনার থেকে কোশ্চেন আসছে। এখন যেহেতু অন্য দল ক্ষমতায় যাচ্ছে, বা তোমাদের পরীক্ষার আগে যেতেও পারে, নাও যেতে পারে, যদি যায় বা যদি নাও যায়, তারপরেও সবগুলো জিনিস পড়ে রাখা তোমাদের জন্য উত্তম হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো আসলে কি বুঝাতে চাচ্ছি? ঠিক আছে, সো এই ছিল মোটামুটি ব্যাপার স্যাপার তোমাদের সাথে। পরবর্তী কোশ্চেন আর একটা বছরের কোশ্চেন আছে। কোন বছর? সেটা হচ্ছে 19-20 সেশন। এর আগে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পদ্ধতি ছিল না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50টা প্রশ্ন দিয়ে 60 নম্বরের সাধারণ জ্ঞান প্রশ্ন পরীক্ষা হতো। কিন্তু যখন থেকে রিটেন আসছে তখন থেকে পরীক্ষার প্রশ্ন নেমে গেছে হচ্ছে 30টাতে। তাই আর একটা বছরের কোশ্চেনই আমরা সলভ করব। এরপরেই আমরা মূলত হচ্ছে আমরা টপিক ভিত্তিক আলোচনায় চলে যাব। সো তোমাদেরকে ধন্যবাদ আমাদের সাথে এই ক্লাসগুলোতে সাথে থাকার জন্য। তোমাদের সাথে 19-20 সেশনের কোশ্চেন নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।